বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি পায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক অর্থ উপমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য ফখরুল ইসলাম মুন্সী, আর আমার ডানে রয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচন হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পর, এবং সামনে বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, কিছু উপনির্বাচন হয়েছে, সামনে উপজেলা নির্বাচন সারা দেশব্যাপী। সো নির্বাচন নিয়ে যে প্রক্রিয়া আমরা জানি যে ইতিমধ্যেই বিএনপি বা তার মিত্ররা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলতে তারা নির্বাচন করছেন না। তারপরেও কেমন নির্বাচন হচ্ছে বলে মনে হয় আপনার কাছে? কারণ অনেক স্বতন্ত্র প্রার্থী হতে আছে। আর সাথে সাথে এটা বিজয়ের মাস, স্বাধীনতার মাস। সেই মাসে আজকে আমরা বঙ্গবন্ধুকে প্রথম স্মরণ করতে চাচ্ছি। 7 মার্চের ভাষণ যেটা দিয়েছিলেন তা এতটা কার্যকরী হয়েছিল, তার জন্য আমরা বঙ্গবন্ধুর কাছে কৃতজ্ঞ বলে মনে করি। আর সাথে সাথে আমার নির্বাচনী এলাকা দেবিদ্বারের মানুষ যারা দেশে বিদেশে আছেন তাদের প্রতিও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তারা গত নির্বাচনে আমার সন্তানকে নির্বাচিত করেছে। তা আপনার যে প্রশ্নটা, স্থানীয় সরকারের নির্বাচন, হ্যাঁ স্থানীয় সরকারের নির্বাচন তো হচ্ছে এবং বিএনপি সেখানে অংশগ্রহণ করছে না। জানি না ওনাদের ক্যালকুলেশন কি আছে, সেটা বোঝা বোধহয় আমার পক্ষে একটু দুষ্কর হয়ে যাবে, কেন ওনারা অনেক পুরানো রাজনীতিবিদ, ওনারা ন্যাচারালি খুব চিন্তাভাবনা করে বোধহয় কাজটুকু করবেন, সেটি আশা করি। কিন্তু আমার মতে যেভাবে ওনাদের করা উচিত ছিল সেভাবে বোধহয় করেন নাই এবং করতে পারেন নাই, বা করার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছেন। এই কতগুলি প্রশ্নে, কারণ ওনারা গত নির্বাচনে, সংসদ নির্বাচন থেকে আমি যদি আসি তাহলে দেখব কি সংসদ নির্বাচন আমার এলাকায় যেটা হয়েছে, আপনার যে প্রার্থী ছিল ওনাদের, সেই প্রার্থীকে খুঁজে পাওয়া যায়নি। এটিএনও আমাকে প্রশ্ন করেছে যে স্যার ওনাকে তো যে এজেন্ট দেবেন, এখন ওনাকে পাই কোথায়? আপনার স্বজন তো বোধ হয় না? হ্যাঁ, আপনার তো স্বজন। আমার স্বজন না, আমাদের আমার পরিচিত লোকের মধ্যে স্বজন, যিনি এমনিতে নমিনেশন পাননি, সে বসে গেছে। তো আপনার এই যে আপনার টিএনও বলছে যে প্রার্থী পাচ্ছে না। নির্বাচনের সময় উনি একবার গিয়েছেন, তারপরে আবার নিজের দলের লোকজনের, মানে অর্থাৎ ওই যে একত্রিত করে যেটা করেছিলেন, সেই আপনার দল থেকেই আপনার তাকে বাধার সৃষ্টি করা হয়েছে এবং ওই রাত্রেই ওনাকে দেবিদ্বার ছেড়ে চলে যেতে হয়েছে। হ্যাঁ, এবং তো এই যে পরিস্থিতিতে আপনার নির্বাচন করা, সত্যিকারভাবে আমার এলাকার লোক কোনো অপোজিশন দেখে নাই। হ্যাঁ, এই জায়গাটায় ধরেন না, আমরা নিশ্চয় এটা বলবো যে বাংলাদেশের সব জায়গায় বোধ হয় এইরকম ঘটনা ঘটেছে, যেখানে বিএনপির ব্যর্থতা এবং ঐক্যদলের ব্যর্থতার আজকে যোগ করেছে, তাদের আপনার এই ব্যর্থতার জন্যেই আওয়ামী লীগের বিজয়টা আরও বেশি আপনার সুপ্রসারিত হয়েছে। এবং আপনার এই বিজয়ের জন্য, হ্যাঁ, আমি আপনার অপোজিশনকে ধন্যবাদ দেব। তাদের যদি এই বুদ্ধিটা করে নিতেন যে না, যে আমরা যে কোনোভাবে নির্বাচনটা করব, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচন করার জন্য সবভাবেই প্রস্তুত ছিলেন। উনি বসেছেন, আলাপ করেছেন, দাওয়াত করেছেন, তারপরেও ওনার যে ইচ্ছা ছিল না, সেটা কিন্তু সেই ট্র্যাপে কিন্তু ওনাকে ফেলা যায় না। হ্যাঁ, কাজে ওইখানে তাদের যে গাফিলতিটা, আপনার এই রেইসে ওনারা পিছিয়ে গেলেন। যদি আগের থেকেই সেই রেইসটাতে অংশগ্রহণ করতেন, হ্যাঁ, তাহলে বোধহয় মানুষের কাছেও সেটা অনেকটা বোঝানো যেত, যে ওনারা বোঝাতে পারতেন যে না, এইভাবে করলে মানুষকে। আপনার কি হয়েছে, বলে যে অ্যারেস্ট করে নিয়ে যায়। আমার এলাকায় একটাও অ্যারেস্ট হয়নি। হ্যাঁ, আমি আমারটা দিয়েই বলি, অন্য জায়গায় হয়তো অ্যারেস্ট হয়েছে কিছু, কিন্তু তিলকে তাল করার যে প্রবণতা, সে তাতে
পাবলিকই তো ভয় পেয়ে যায়। পাবলিককে যখন আপনি ভয়ে দেন, তখন পাবলিকও তো নির্বাচন কেন্দ্রে যাওয়ার ইচ্ছাটা হারিয়ে ফেলে। কারণ ওইখানে যদি বিভেদই হয়, তাহলে আমি যে কি করব? হ্যাঁ, আর যদি আপনি ছেড়েই দেন নির্বাচন, তাহলে পাবলিক কি করে আপনার কাছে যাবে? কাজেই এইখানে যে স্থানীয় সরকারের নির্বাচন যেটা হয়েছে বা হবে, হ্যাঁ, সেটা আমি বলতে পারি পাবলিকের কোনো দিক থেকে এটার বিরুদ্ধে কোনো কিছু নেই। যেটা তাকে বলা হয় যে এই নির্বাচনগুলিতে অংশ না গ্রহণ করে 14 সাল থেকে এই পর্যন্ত যেই ব্যবস্থাগুলি বিএনপি গ্রহণ করেছে বা তাদের ঐক্য ফ্রন্ট যেভাবে জয় করেছে, তা সত্যি আপনার উদ্বেগজনক। দেশের স্বাধীনতার জন্য, দেশের গণতন্ত্র রক্ষার জন্য, ওনার গণতন্ত্রকে বিপদগামী করার জন্য ওনারা যেভাবে কাজ করছেন, সেটা বোধহয় ঠিক হচ্ছে না। কাজেই আমি মনে করি যদি আজও আপনার 7টা সংসদ সদস্য রয়েছে, সেই সংসদ সদস্যরা যদি এখনো পার্লামেন্টে যান, 7টা ভয়েস, একজন তো গেছেন, 8 জনের মধ্যে একজন গেছেন, আরো জন যাবেন। হ্যাঁ, আরো কেউ যাবেন না, কারণ তারা তো বোকা থাকতে পারে। কিন্তু ওই এদের মধ্যে 2 জন হচ্ছে গণফোরামের, বাট 6 জন তো বিএনপি, তাদের মধ্যে কেউ যাবেন বলছেন না। তাদের মধ্যে তাদের যদি শুভবুদ্ধি উদয় হয়, হ্যাঁ, সেটা নেতৃত্বের যদি শুভবুদ্ধি উদয় হয়, তাহলে তারা যাবেন না এমন কোনো কথা না। কারণ আজকে যদি ওনারা যেটা বলবেন পার্লামেন্টে, এটার কিন্তু লিপিবদ্ধ হবে, তা মানুষ জানবে, মিডিয়াতে যাবে। আর আপনারা যদি যেভাবে কথাবার্তা বলে আপনার অফিসে যে স্টেটমেন্টে থাকেন, তাতে কিন্তু আপনার সেটাকে রেজিস্টার করা যায় না। একটা হচ্ছে রেজিস্টার্ড এগ্রিমেন্ট আর একটা আনরেজিস্টার্ড এগ্রিমেন্ট। হ্যাঁ, এই এগ্রিমেন্টেই তো আপনার যদি ওনারা পিছিয়ে যান, তাহলে আমাদের তো কিছু করার থাকবে না। আরো কথা আপনার কাছ থেকে মিস্টার আব্দুল সালাম, এই যে ক্রমাগত এখন যদি নির্বাচনের বাইরে বিএনপি থাকে, আসলে তাহলে বিএনপি কি করতে চাইছে, বা বিএনপির রাজনীতির ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত? আপনাকে ধন্যবাদ। অল্টারনেটিভ কিছু যে বিএনপি করতে পারছে, সেটিও তো মনে হচ্ছে না। আপনাকে ধন্যবাদ। আজকে আপনার এই অনুষ্ঠান যারা দেখছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ফখরুল ভাইকেও ধন্যবাদ জানাই যে আজকের মার্চ মাস, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মাস। তো এখানে অবশ্যই আমি সকল মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, যারা শহীদ হয়েছেন তাদেরকেও তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, স্মরণ করি, যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, সবাইকে স্মরণ করি। এবং স্বাধীনতার সঠিক ইতিহাসটা এখন পর্যন্ত হচ্ছে না, যে যার যার মতো বলে বেড়াচ্ছে। কাজে এই মার্চ মাসে অন্তত আবার আশা করব যে যার যতটুকু অবদান আছে, সেটা বঙ্গবন্ধুকে বলি বা শহীদ জিয়াউর রহমানকে বলি বা আজকে সিরাজুল আলম খানকে বলি, যাকেই বলি না কেন, যার যতটুকু অবদান আছে সেই অবদানটুকু ইতিহাসে তার সেই স্থানটুকুর ব্যাপারে কারো কার্পণ্য করা উচিত না। আর যেটা ফখরুল ভাই বলছেন, এটা সত্যি কথা, উনি সত্যি কথাই বলছেন। ওনারা এখানে যে ক্যান্ডিডেট ছিল, উনি এমন অবস্থা হয়েছে যে ওনারা রাত্রেই ওই এলাকা ছাড়তে ওনারা বাধ্য করছেন। এবং এটা শুধু আমি আরও শুনছি, আমি আরও শুনেছি যে এটা শুধু উনি না, এরকম আরও অনেক সিটেই এরকম হয়েছে যে প্রশাসন থেকে বলেছেন যে যদি আপনি সেফলি যাইতে চান ঢাকায়, আমরা ব্যবস্থা করতেছি। আমি নিজে প্রার্থী ছিলাম, আমি তো সে সময় আসছি, অন্তত আমি ইলেকশন ডে পর্যন্ত ছিলাম মাঠে থাকার চেষ্টা করছি। আপনাকে কেউ হুমকি দিয়েছিল? না, আমাকে যেতে এলাকা থেকে, না, আমাকে এরকম ঘর থেকে না বেরোতে, না, আমাকে কিন্তু ওই পরিস্থিতিটা এমন ক্রিয়েট করছিল যাতে না নামতে পারি। অর্থাৎ পোস্টার লাগাইতে দিবে না, আমার পিছন থেকে কর্মী ধরে নিয়ে যাবে, যা যা করা, এগুলো তো এর আগেও বলছি, আমি বারবার আর সেটাকে রিপিট করতে চাই না। তবে এটা সত্য যে মনে করেন যে ব্যারিস্টার মওদুদ সাহেবের মতো লোক, তাকেও তো বলা হয়েছে যে স্যার আপনার হাউজে থাকাটাই সেফ, অর্থাৎ বাড়ি থেকে বের হওয়াটা সেফ না। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে নির্বাচন হয়েছিল। অর্থাৎ সেই সময় প্রশাসন যতটুকু মানে ইলেকশন করার জন্য পরিবেশ ক্রিয়েট করা, তার চেয়ে অন্তত ইলেকশন নির্বিঘ্নে যাতে আওয়ামী লীগ জিতে যেতে পারে, সেটার জন্য যা যা করা দরকার ওরা সব কিছুই করছেন। কাজে এটা ফখরুল ভাইকে আমি ধন্যবাদ জানাই। আর
এগুলো করার মধ্যে দিয়ে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে আসলে জনগণের মধ্যে যে উপজেলা বললেন আপনি, উপজেলা ঢাকা সিটি কর্পোরেশন নর্থের একটা ইলেকশন হয়ে গেল, এটা আপনাদের মিডিয়াতে আসছে, বিভিন্নভাবে আসছে, যে আসলে জনগণের মধ্যে কোনো আগ্রহ নাই, অর্থাৎ এই ভোটগুলোতে আগ্রহ নাই। তো এইখানে কিন্তু যে আপনি যেটা বলছেন যে বিএনপির কি হবে, বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, আমি ওইটাই বলতেছি, এটার সাথে রিলেটেড দেখেন যে আজকে ঠিক আছে বিএনপি নির্বাচনে পার্টিসিপেট করছে না এবং সেই কারণে আজকে ভোটের মধ্যে সেই এটা নাই, জনগণের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা নাই, সেই আগ্রহটা নাই, মানে প্রতিযোগিতাটা নেই, অর্থাৎ এতেই অন্তত একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে বিএনপিকে বাদ দিয়ে, বিএনপির মতো একটা মেজর পার্টিকে বাদ দিয়ে এখানে একটা ডেমোক্রেটিক প্রসেস কোনোভাবেই এটা সঠিকভাবে প্রবাহিত হতে পারে না। কিন্তু আপনি বলছেন কিন্তু দেশ তো ঠিকঠাক মতো, মানে দেশ তো চলছে, না দেশ তো চলবে, গত 5 বছরও চলছে নিরাপত্তা, সেটাই বলছি, গত 5 বছর তো নির্বাচন ছাড়াই চলছে। কোনো মাথা ব্যথা আছে বা মনে হচ্ছে না? কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথাটা এই জন্য বললাম যে মাথা ব্যথাটা হবে সেটা হলো যে মনে করে যে হ্যাঁ যে বিএনপি আন্দোলন করে না বা বিএনপি আন্দোলন, অর্থাৎ আন্দোলনের ব্যাখ্যাটাও এখন সরকারি দল থেকে দিতে হবে যে আন্দোলন বলতে কি বুঝেন বা কোনটা করলে আন্দোলন হবে। এটা যদি দেখা যায় যে আমরা সমাবেশ করতে চাবো সেটা পারবো না, বা আমরা মানববন্ধন করবো সেখানে বক্তব্য দিব, এর বাইরে যদি আমরা রাজপথে মিছিলের কোনো প্রোগ্রাম দিতে চাই সেটাকে আন্দোলনের মধ্যে পড়বে কিনা, বা আবার সেই আন্দোলনকে ঠেকানোর জন্য প্রশাসনকে ব্যবহার করা হবে কিনা, অর্থাৎ এই জিনিসগুলো আমার মনে হয় সরকারের দল থেকে এটা ব্যাখ্যা দিয়ে দিলে তাহলে ভালো হয়, কারণ সব কিছু যেহেতু তারাই করতেছেন। তো এটার জন্য বলবো যে এগুলো করে আসলে কোনোভাবে লাভ হবে না। দেখেন নির্বাচনের ব্যাপারে এখন তো পরিষ্কার, সিইসি তার নিজের বক্তব্যে তিনি বলে দিছেন, অর্থাৎ সত্য কথাটা তার মুখ দিয়ে চলে আসছে যে আগের রাত্রে ব্যালট বক্স যাতে পূর্ণ না হয় সেটার জন্যই তিনি ইভিএমের কথা তিনি বলছেন। তা আমি তো নিজে একটা ইভিএমের শিকার, কাজে ইভিএমও কিন্তু যে কারচুপি করা যায় সেটাও তো আমি এর আগে বহুবার বলছি। তো সবচেয়ে বড় কথা এটা না, কথাটা হলো যে ওনারা বলছেন যে আসলে ভোটটা ফেয়ার হয় নাই এবং ভোট আগের দিন রাত্রে হয়েছে, সিইসি স্বীকার করে নিলেন, তার একজন ইসি নিজে বলছেন। এবং তারপরে কি তাদের জোটের একজন অন্যতম যিনি কয়েকদিন আগেও মন্ত্রী ছিলেন মেনন ভাই কি বলছেন, অর্থাৎ ইলেকশন নিয়ে তাদের একটা আপত্তি বা একটা যে কোনো একটা অন্তত বক্তব্য ছিল। তাদের জোটের আরেকটা জাসদের আম্বিয়া ভাই তারা কি বললেন, অর্থাৎ এটা হলো যে টোটাল ইলেকশনটাই কিন্তু এখন আমরা যেটা বলছি এটা বাস্তবে রূপ নিচ্ছে যে আসলে এটা কোনো ইলেকশন হয়নি। তাই কাজেই এখনো, এবং বাম জোট তো আগে থেকে বলতেই আছে, বাম জোট যারা আছে সবাই বলে দিচ্ছে যে না এটাই কোনো ইলেকশন নেই, কাজে একটা আরেকটা নতুন ইলেকশন দেওয়া হোক। কাজে এই পরিবেশ, এই পরিস্থিতিটা থেকে উন্নতি ঘটাইতে হইলে, অর্থাৎ জনগণের ভোটটা দেওয়ার যে অধিকারটা, সেই অধিকারটাকে ফিরে না দেওয়া পর্যন্ত অন্তত এই পরিবেশের কোনো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এবং সেটার জন্য আমরা এখনও বলছি যে এখনও সময় আছে যে সরকার তার ক্ষমতা ছেড়ে দিয়ে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে একটা ফেয়ার নির্বাচন দেখ, এবং সেই ফেয়ার নির্বাচনে যাতে জনগণ ভোট দিতে পারে, সেটা যদি তারা জিতে আসবে। আচ্ছা, কিন্তু আপনারা আশা করছেন এখনো যে আমরা তো শোন, আমরা কথা হলো যে আমরা তো চাবই, আমরা এর আগেও চাইছি, ইলেকশনের আগেও আমরা বলছি, ইলেকশনের আগেও বলছি, এখন ওনারা যদি সেটা না করেন। কিন্তু সরকারের তো বক্তব্য হচ্ছে যে এটি আপনাদের চাওয়া, এটি জনগণের চাওয়া না, কারণ জনগণের চাওয়া হলে জনগণ রাস্তায় থাকতো না। শোনেন, জনগণ কখনো এমনি নামে না, জনগণকে নামাইতে হয়, মানে সেই নামাতে আপনারা ব্যর্থ? না আমরা ব্যর্থ না, আমরা তো ওই প্রোগ্রামই দিইনি এখনো। আমরা বললাম এত একটা যৌক্তিক দাবি, কিন্তু 10 বছর আপনারা সেই প্রোগ্রাম দিচ্ছেন না। না আমরা শোন, একটা হলো যে প্রোগ্রাম যখনই আমি ধরেন আজকে এক সময় দিয়েছিলেন, তারপরে গত 5 বছর না লোক তো ফখরুল ভাই আপনারা মারছেন, আমাদের কাঁধে চাপাইছেন, বোমা আপনারা মারছেন, আমাদের কাঁধে চাপাইছেন, সেগুলো তো ক্ষমতায় থাকলে বহু কিছু করা যায়। এটা তো বাংলাদেশের ইতিহাস, অতীত এরকম বহু আছে। কাজে এটা তো নতুন কিছু না, এটা সব আমলে আমরা দেখে আসছি, আর্মির আমলও দেখে আসছি, সব আমলেই দেখে আসছি। এটা হলো মানে এই রাজনীতি তো আজকে নতুন না। কাজে জনগণকে বেকুব বানানো যায় না। যদি অত কিছুই হইতো, আমাদের কথা হলো যে ঠিক আছে বিএনপিকে আপনারা দোষ দেন, বিএনপি এটা না এটা নেই, অর্থাৎ বিএনপি যদি জনগণের সাথে না থাকে, জনগণকে না চায়, তাহলে ওনারা জনগণের রায়টা নিতে এত ভয় পান কেন? জনগণকে ভোট দিতে এত ভয় পান কেন? ভয় পান এর জন্যই যে ওনারা জনবিচ্ছিন্ন, ওনারা জনগণের সাথে নাই,
ওনারা আজকে এর জন্য কর্তৃত্ববাদী একটা সরকার, ক্ষমতায় ছিলাম, আবার ক্ষমতায় থাকতে হবে এবং জোর করেই থাকতে হবে। জনবিচ্ছিন্ন তাহলে কি আপনারা তো জনগণের কাছে যেতেই চান না, আপনার 14 সালে যেতে চান না, এই বাধা দিয়েছেন। এখন আবার একটা রাজনৈতিক দলের কিছুটা পজিটিভ রোল থাকবে, কিছু নেগেটিভ রোল থাকতে পারে। হ্যাঁ, আজকে আপনার যদি অপোজিশনে আবার নেগেটিভ রোলটা প্লে করেন, আর এটা যদি কোনো পার্টির জন্য অ্যাডভান্টেজেস হয়ে যায়, আর আপনারা যদি সেই কাজে ব্যর্থ হন, তাহলে কি অন্যকে দোষ দেওয়াটা ঠিক হবে? সেটা বোধহয় ঠিক হয় না। কারণ নিজের ব্যর্থতাকে আগে বিচার করেন, বিশ্লেষণ করেন নিজেরা। আপনার জননেত্রী শেখ হাসিনা তো 3 বছর আগে থেকে এই নির্বাচনের ক্যাম্পেইন করেছেন। আপনারা আর সিদ্ধান্ত নিতে নিতে দিল্লির থেকে না আপনার বিল্লার থেকে নেবেন, না জেলখানার থেকে নেবেন, না কামাল হোসেন সাহেবের থেকে নেবেন, কোনো চিন্তাই তো আপনাদেরকে মাত্র 15 দিন আগে নিয়ে আবার 3-4 জন করে নমিনেশন দিয়ে দাঁড়া করে দিয়েছেন। কাজে এটা ব্যর্থতা তো আপনাদের ব্যর্থতা। আমরা চাই যে ব্যর্থতা না নিয়ে আপনারা যদি এগিয়ে আসেন এবং এই ধরনের কথাবার্তাগুলি যদি থেকে বিরত থাকেন, দেন বিএনপি আওয়ামী লীগকে দোষ দিতে পারেন, হ্যাঁ, কিন্তু লাভটা হবে কি? আমাদের সঞ্চালক সাহেব যেটা বলেছেন, গত 10 বছরও কিন্তু আপনাদের কোনো ধরনের প্রোগ্রামের আসতে পারেন নাই। যেটাতে এসেছিলেন না একবার 14 সাল, সেটা তো আপনারা যে সুনামটুকু অর্জন করেছেন, সেই সুনামটুকু আপনারা আগামী 10 বছরও সেটা কভার করতে পারবেন না। কাজে আপনাদের উচিত হবে নির্বাচন যদি আপনার না হয়ে থাকে, তাহলে আপনাদের 6টা সিট 7টা সিট আসলো কী করে, আর অন্য দলেরও 2টা সিট আসলো কী করে? সেটা নির্বাচন হয়েছে, সুষ্ঠুভাবেই হওয়ার চেষ্টা হয়েছে, হয়তো বা কোনো কোনো অঞ্চলে আপনাদের গাফিলতির জন্য সেটা হয়। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্ধৃত করেছেন একটু, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ভবিষ্যতের জন্য সেটা বলেছেন, সেটা তো বলেন নাই যে এই নির্বাচনের পরিবেশ এখন একটু গ্যাপ আছে। মধ্যরাতে ভোট বলছেন, মধ্যরাতে বাক্স যাতে ভরা না হয়, তার মানে মধ্যরাতে বাক্স ভরা হয়। ওনার ইলেকশন কমিশনের কাজটা কি? এই ধরনের প্রোটেকশনগুলি নেওয়া। হি ইজ ট্রাইং টু টেক, বাট এইবার হয়েছে, ভবিষ্যতে যাতে না। আপনি কি চান না যে উনি প্রোটেকশন নোক? আপনি কি চান যে উনি আরো? সেটাই মানে ওই বলছে এইবার হয়েছে, ভবিষ্যতে যাতে না হয়। এইভাবে সেটা এইভাবে যারা নেগেটিভ চিন্তা করে সব সময়, তারা বোধহয় এইভাবে চিন্তা করে, সালামভাবে চিন্তা করছে নেগেটিভভাবে। সেটা তো হয় না। আমরা একটা রাষ্ট্র চাইছি, স্বাধীনতা চাইছি। এরপরে আপনার স্বাধীনতা সম্বন্ধে প্রশ্ন করেছেন যে কি এখন এই সম্বন্ধে স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেন, উনি বলছেন যে প্রশ্ন করি নাই ফখরুল ভাই, আমি চাই যে আপনারও যে একটা অবদান আছে 11 দফা আন্দোলনে, অর্থাৎ এই ইতিহাসগুলো যার যতটুকু থাকুক, মিনিমাম থাকুক, সেটাও সেই ইতিহাসে আসা উচিত। সেটা কি দেওয়া হয় না? না, এটা কোথায়? আজকে তো কারো কোনো স্বীকৃতি নাই। আছে আজকে মনে করেন যে আপনি তো ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন। না না, সেই সময় ছাত্র আন্দোলনের ভূমিকাটা কোথায়? আজকে সেই পতাকা কে তুললো? আজকে স্বাধীনতা ইশতেহার কে পাঠ করলো? আজকে কিভাবে মুক্তিযুদ্ধটা ডেভেলপ করলো? সেই ইতিহাস তো আমরা মানে স্বীকারই করি। আপনি যদি আজকে বলেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে, না বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বলি নাই তো, বঙ্গবন্ধু নাম্বার 1 থাকেন, দ্বিতীয় কে হবে? তাহলে সেটা জীবন না না, শুনুন, আসলে হইছে কি সবকিছু করতে যায় এর আগেও যেটা হইছে, প্রথম কে সেটা নিয়ে প্রশ্ন না, দ্বিতীয় তৃতীয় আপনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ জন স্বীকার করেন না, তখন কিন্তু 1 নম্বরও থাকে না, যেটা এর আগে হইছে। আমি মনে করি বঙ্গবন্ধুর সবচেয়ে যদি কেউ ক্ষতি করে থাকে, সেটা আওয়ামী লীগ করছে। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ জাতির নেতা হইতে দেন নাই, শুধু আওয়ামী লীগ করতে দেন, তাদের নেতা হিসেবে ধরে রাখছে। যারা বঙ্গবন্ধু শব্দটাই উচ্চারণ করতে দেন না, না কেউ বাধা দেয় নাই। এই যে এটা একটা কথা বলে, কে বাধা দিয়েছে? কোথাও বাধা দেয় নাই। কোনো ইতিহাস দেখতে পারবেন না, জেলে পর্যন্ত কোনো ইতিহাস দেখতে পারবেন না যে বঙ্গবন্ধু বলতে কেউ বাধা দিয়েছে। কেউ দেয়, শুনেন, এখনো সিলেবাসগুলি দেখেন, এখন জিয়াউর রহমানের নাম নিতে অনেকে ভয় পায়। শুনেন, এখন অনেক জিয়াউর রহমানের নাম নিতে অনেকে ভয় পায়। এটা তো গভর্নমেন্ট বলে দেয় না যে জিয়াউর রহমানের নাম বলা যাবে না, জিয়াউর রহমান সাহেবের নাম বলা যাবে, এই তো বলে দেয় নাই তো, কিন্তু ভয় পায়। সেম ওয়েতে বিএনপিও যদি ক্ষমতায় থাকে, তখন আবার অনেকে মনে করে যে কে জানি ভয় পেয়ে যাবে, আমি যদি বেশি বলবো। জিয়াউর রহমান সাহেবের বাজারে যে আপনার
বক্তব্য রেখেছেন, বিভিন্ন কথা বলেছেন, কোথায় সরকার বলতেছি বাধা এটা দিয়েছে? এটা হলো কালচার, এটা বাংলাদেশে এটা হলো কালচার। নিজে থেকে ভয় সৃষ্টি করে। ফখরুল ভাই, ইলেকশন আপনি এর আগেও করছেন, আপনি আমার সিনিয়র, ইলেকশন এবারও আমরা করছি। এমনও এটা তো বাস্তব যে আমি নিজে ইলেকশন করতে গেছি, দেখা যায় যে বাসাটায় গেছি সে আমার সাথে ভালো কথা বলছে, রাত্রেবেলা তারে পুলিশ ধরে নিয়ে গেছে। যে দেখছে যে আমার মিছিলে আসছে, পরের দিন সে নাই, এলাকায় নাই। আমার কোনো একটা কাজে আছে, পরের দিন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। দিস ইজ রিয়েলিটি। এটা আপনি স্বীকার করেন না করেন। আপনার এলাকায় গিয়েছেন, ইলেকশনের আগ পর্যন্ত ছিলাম, আমি আমার এলাকায় আপনাদের সময় যেতেও পারি নাই, মসজিদে নামাজ পর্যন্ত। না, এটা যদি হয় সেটা রং, কিন্তু আমি বলতেছি এই পরিস্থিতি না, এটা হইলে তো আপনি জিততেন না। এটা হইলো তো আপনি জিততেন না, তাই না? এটা হইলো তো আপনি জিততেন না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন উনি ওটা ভালো ছিল না, যেতে পারেনি, নামাজও খারাপ ছিল। ওই খারাপ ছিল বলে এখন আমি চুরি করছি এর জন্য আপনি আমার উপরে ডাকাতি করবেন, এটা কি জায়েজ? চুরে যদি ঠান্ডা করতে হয় তাহলে ডাকাতি, তাহলে ওইটা বলেন যে আমি জানি শুনে ডাকাতি করতেছি। না, আমরা জানি শুনে করি না। তাহলে বলেন আপনি ডাকাতি করার, হ্যাঁ, ডাকাতি করার সুযোগ এই জন্য এইটা হলো সুযোগ। এই জন্য আমিও যাতে ডাকাতি করতে না পারি, আপনিও যাতে ডাকাতি করতে না পারেন, এর জন্য বলছি তৃতীয় একজন তাইলে ডাকাতিটা হবে না। আমরা নির্বাচন তো হয়ে গেছে, আবার কবে হবে, কখন হবে, কিভাবে হবে সেটা পরের প্রশ্ন। কিন্তু দেশ তো চলছে, দেশে কি সরকার আছে? বিনা ভোটে ছিল, আরো 5 বছর থাকতে পারে, কিন্তু এতে ওই যে হইলো না, অর্থাৎ ভোটটা বা গণতন্ত্রটা এটা তো সঠিকভাবে হবে না। দেশ কেমন চলছে? না, শুনে দেশ তো কি হবে, একটা হলো যে গণতন্ত্র ছাড়া কোনোভাবে যে কোনো জবাবদিহিতা থাকে না এখানে প্রতিষ্ঠানগুলো। মানুষ যদি সন্তুষ্ট থাকে, না, মানুষ সন্তুষ্টটা কিভাবে? মানুষ আপনি ভোটই দিতে দেন নাই। যদি ভোট দিতেন তাহলে না বুঝতেন আপনি সন্তুষ্ট কি সন্তুষ্ট না। কিন্তু মানুষের কোনো না, ভোট তো দিতে দেন নাই আপনি। আওয়ামী লীগও ভোট দিতে দেন নাই, এবার আওয়ামী লীগও ভোট দিতে পারে নাই। বাট ওনারা বলছেন যে দেশে এত উন্নয়নের উন্নয়ন, শোনেন, এইরকম উন্নয়নের কথা বললে তো এরকম উন্নয়ন আরো অনেকেই করে। উন্নয়ন দিয়ে সবকিছু হয় না। আর বাঙালিরা উন্নয়ন দরকার নেই, উন্নয়ন দরকার আছে, কিন্তু উন্নয়ন মানে জবাব দিতে থাকতে হবে। উন্নয়ন মানে চুরি না, উন্নয়ন মানে এটা কারো ব্যক্তি পুঁজি না, অর্থাৎ আপনার পকেটের টাকাই না আপনি উন্নয়ন করতেছেন না, এটা রাষ্ট্রের। রাষ্ট্রের আপনার দায়িত্ব। আপনি যতদিন বিদ্যুতের জায়গা রাষ্ট্রের, তো না, রাষ্ট্রে সব আমলে উন্নয়ন হয়। এটা যদি আর উন্নয়ন কোন আমলে এককভাবে একটা কিছু হয় না, এটা ধারাবাহিক প্রসেস। না দেখতে পারেন আপনি 12 বছর জোর করে ক্ষমতায় আছেন, ক্ষমতায় এখন ফখরুল ভাই উন্নয়নটা কি? এখন হলো উন্নয়ন একটা এলাকায় 10 কোটি টাকা যাওয়া মানে আজকে ওইখানে পার্লামেন্ট মেম্বারদের উন্নয়নের সাথে সম্পৃক্ত। এখন ওইখানে আগেই পার্সেন্টেজ ডিস্ট্রিবিউট হয়ে যায়। এটা তো উন্নয়ন না। আর এই উন্নয়ন আগে ছিল না। আগে এগুলো লোকাল গভর্নমেন্টের টোটাল ফাংশনটা আপনি সব শেষ করে দিচ্ছেন। আজকে লোকাল গভর্নমেন্ট, লোকাল ইসের কোনো নাই, কোনো জব ফাংশন নাই, তাদের যে দায়িত্ব সেগুলো নাই। সব আজকে সব এমপিরাই সব কিছু করবে। এইটা তো এটা মানে উন্নয়ন না। তাইলে বোধহয় আইনটা আরেকটু ভালো করে দেখে নেন। আমি যতটুকু আমার আপনার চেয়ে তো কম জানি, আপনার চেয়ে কিছুটা কম জানি, কিন্তু আমার জানা মতে লোকাল গভর্নমেন্টে আমি লোকাল গভর্নমেন্টে একসময় ছিলাম। তো ধরেন আমি ঢাকা সিটির চেয়ারম্যান ছিলাম, কমিশনার ছিলাম। না ছিলেন আপনি, জানি না, এর জন্যই বলতেছি। আগে ঢাকা শহরে আমরা নিজেরা দেখছি, যেহেতু ঢাকা শহরে সেই সময় এমপিরা এসে কমিশনার হতো, কাউন্সিলর হতো, কারণ এমপিদের কোনো অর্থনৈতিক কোনো ইসের সাথে কোনো সম্পৃক্ত ছিল না। কোনো এলাকায় কোনো কিছু করার তার কোনো রাইট ছিল না, সেগুলো লোকাল গভর্নমেন্ট করতো। আপনি উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলাটা যে অর্থে ডেভেলপ করা হয়েছে সেই অর্থে কি উপজেলা আছে? সেই ফাংশন, সেই ক্ষমতাটা উপজেলা চেয়ারম্যানের আছে। এটা নিজের কথা নিজেই বলতেছে। না, এটা সবার। আমি আমার বলবো এটা সবার জন্য। শোনেন, এটা আমি আওয়ামী লীগ বিএনপি বলবো না, এটা আমি পার্লামেন্ট মেম্বারদেরকে বলতেছি। লোকাল গভর্নমেন্টের শক্তিটা লোকাল গভর্নমেন্ট জেলা পরিষদ পর্যন্ত ডিস্ট্রয় করে দিয়েছেন, তাই না? আগে এটা ছিল না, দেশ কেমন চলছে সেই আলোচনায় ছিলাম আমরা। দেশ খুব ভালো চলছে। বিশ্বের সবগুলি দেশই আজকে বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করছে এবং ওনার কার্যকলাপ দেখার জন্য বিদেশ থেকে লোক আসে। হ্যাঁ, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, হ্যাঁ, আমাকে জার্মান
এক মহিলার সাথে দেখা হয়েছিল, ওরা স্কিল ডেভেলপমেন্টের জন্য এসছেন। হ্যাঁ, আমার পকেটে এখনো ওই মহিলার কার্ডগুলি রয়ে গেছে কতগুলি। আপনার ওনারা সবাই প্রশংসা করে, সবাই জানে যে ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ, যদি কোনো জায়গায় অন্যায় হয়, ভুল হয়, হতে পারে। আপনার এই জায়গাটায় জননেত্রী শেখ হাসিনা কী ঘোষণা দিয়েছেন, আপনার এইখানে কিন্তু আমি বলেছিলাম যে কি দরকার। হ্যাঁ, দুর্নীতি দমন, সুশাসন আর সংগঠনকে শক্তিশালী করা, এটাই প্রথম নির্বাচনের পরপরই সেটা করে। আজকে সেটা করার জন্য উনি পদক্ষেপ নিয়েছেন। তার জন্য তাকে সবাই আপনার, এমনকি আপনার কয়েকদিন আগে আমি ব্যাংকক গিয়েছিলাম, একটা লোক বিএনপি করতো। হ্যাঁ, বলে যে এখন আর আমি বিএনপি করি না। বলে কেন? শেখ হাসিনা যেইভাবে উনি প্রস্তুতি নিচ্ছেন দেশকে শাসন করার, সেটা অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসতে পারে। হ্যাঁ, আজকে উনি বিভিন্ন দেশের উদাহরণগুলি হিসাবে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে ডেভেলপমেন্ট যদি দেখতে হয় তাহলে আসেন এখানে। আমি মনে করি যে কোনো জায়গায় দুর্নীতি থাকতে পারে। আপনার ব্যাকগ্রাউন্ডে দুর্নীতি দমন কমিশনের কথা লেখা আছে। হ্যাঁ, আপনার নিশ্চয় দুর্নীতি দমন করার জন্য সরকারের প্রচেষ্টা আরম্ভ হয়েছে। হয়তোবা ওনার অনেক আগের থেকে যে ব্যাধিগুলি সৃষ্টি হয়েছে, সেই ব্যাধিগুলি সম্বন্ধে আমি আর নাম বলে উচ্চারণ করে কারোর সম্বন্ধে কিছু বলতে চাই না। হ্যাঁ, শুধু অতটুকু বলতে চাই যে ওনারাই এগুলি সৃষ্টি করেছেন। আপনার জিয়াউর রহমান সাহেব বলেছিলেন ইলেকশন উইল বি, আই উইল ব্রেক দ্যাট ইলেকশন পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, ইলেকশন বলেন পলিটিশিয়ান, তাই করেছেন। তার জন্য ওনারাই দেয়, আমরা না, যদি কোথায় ব্যত্যয় হয়ে থাকে। হ্যাঁ, কাজে আমাদেরকে এখন দেশকে ভালোভাবে পরিচালনা করার জন্য সালাম বলছেন যে উন্নয়ন হচ্ছে কিন্তু জবাবদিহিতা নাই, মানে জবাবদিহিতা নাই, সেখানে উনি উন্নয়ন নিয়ে ওনার মধ্যে এক ধরনের সংশয় আছে। সেটা বোধহয় বলাটা একটু, আবার এই কথা বলছেন যে এরকম উন্নয়ন অতীতেও অনেকে করেছে, সে কথাও তিনি বলছেন। উনি এখন কি করবো, আমি যদি উনি অন্ধ হয়ে যান আমি কি চোখ খুলতে দিতে পারবো? ওনার বিবেক যদি এটা বলে তাহলে আমার তো করার কিছু নাই। হ্যাঁ, মানুষ বলে দেখেন দেশের মেগা কত ডেভেলপমেন্টগুলি হচ্ছে, ও রাস্তাঘাট থেকে আরম্ভ করে স্কুল থেকে। আমার উপজেলায় 185টা প্রাইমারি স্কুল আছে। হ্যাঁ, 121টাকে আপনার 4তলা বিল্ডিং করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। 58টা হাই স্কুল রয়ে গেছে, 40টা হাই স্কুলে 4তলা বিল্ডিং করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ওগুলো তো ছাত্রছাত্রী আছে সবগুলো? অবশ্যই ছাত্রছাত্রী আছে এবং ছাত্রছাত্রীরা, হ্যাঁ, এইবার ওনারা বললেন যে নির্বাচন হয় নাই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস শিখেছে, নৌকা নৌকা, এটা বাচ্চাদের মনে গেঁথেছে। কিন্তু ওনারা তো ওনাদের স্লোগানই তো হলো গণতন্ত্র আগে না উন্নয়ন আগে। ওনারা নতুন স্লোগান আর একটা দিচ্ছেন, অর্থাৎ গণতন্ত্র দরকার নেই, না গণতন্ত্র দরকার আছে, উন্নয়নের গণতন্ত্র, সমৃদ্ধির কথা বলছেন, উন্নয়নের গণতন্ত্র। এই ধরনের কোন স্লোগান পৃথিবীতে আছে বলে আমরা জানা নাই যে উন্নয়নের গণতন্ত্র বলে আবার আরেকটা, যেরকম পাকিস্তান আমলে আইয়ুব খান বেসিক ডেমোক্রেসি দিছিলেন, ওনারাও এরকম নতুন একটা সংজ্ঞায় মানে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করছেন। এটার জন্য অবশ্যই ধন্যবাদ। তো উন্নয়নের কথা যেহেতু বলেন আর বিদেশের কথা বলেন, এটা তাহলে আমার মনে হয় কোনোভাবে এটা একটু বেখাপ্পা হবে না। কারণ জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে সারা পৃথিবীতে কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা ছিল, এবং যেটা আমরা দেখতেছি যে সেই সময় এই যে আজকে সার্ক, সেটা তার চিন্তা, তার সময় সৃষ্টি। সেই সময় ওআইসির মধ্যে তার যে একটা ভূমিকা এবং তার নেতৃত্বের জন্য যে ধরনের সুনাম তিনি বাংলাদেশ অর্জন করে আনছিলেন, এটা তো জিয়া রহমানই আনছিলেন। কাজে এইরকম যার যার সময়ে শেষে সেটা করবে, এটা হলো তার দায়িত্ব। আর আমার কথা হলো যে কে কতটুকু উন্নয়ন করলো, আর সেই উন্নয়নের সাথে জনগণের কতটুকু সম্পৃক্ততা থাকলো, আর সেই উন্নয়নের জনগণ কতটুকু কয় পার্সেন্ট বেনিফিট পাইলো, আর আওয়ামী লীগরা কতটুকু পার্সেন্ট বেনিফিট পাইলো, এটা রায় তো দিবে জনগণ। এটা আমি বলি না দিচ্ছেন, আপনি তো দিতেই দিলেন। আমি শেষ করি ফখরুল, আপনার সঙ্গে আমি ডিস্টার্ব করিনি। আমি বলতেছি এটা রায় দেওয়ার, এটা হলো জনগণের। যেহেতু জনগণের রায়ের উপরে আপনাদের বিশ্বাস নাই, এর জন্য তো জনগণকে ভোট দিতে দেন। আমি শেষ করি,
জনগণকে এর জন্যই জনগণের সে অধিকারটাকে আপনারা কেড়ে নিছেন আপনারা। এবং যেটা সিইসি নিজেও বললো যে হ্যাঁ মধ্যরাত্রে আজকে সেই সময় বাক্স বোঝাই হয়ে যায়, যেটা আমরা বলছি মিডিয়াতে আসছে, বিভিন্ন জায়গায় আসছে। আজকে আপনাদের যদি সত্যিকার অর্থেই জনগণের উপরে বা আপনারা এত উন্নয়ন করছেন, এত কিছু জনগণ আপনাদের একেবারে ভাষায় দিবে, তাহলে তো নিশ্চিত ঘরে বসে থাকতেন, পাবলিক আপনাদেরকে ভোট দিয়ে দিত। ফখরুল ভাই প্লিজ, ঘরে বসে ছিলেন আপনারা, মানে কি আমাদেরকে তারাই দিয়া নিজেরা ঘরে বসে রয়েছিলেন ভোটটাকে করার নিশ্চিত করার জন্য। এখন বারবার ডিস্টার্ব করলে আমিও করবো না, বারবার যদি আপনি বলেন এজ এ সিনিয়র, এটা কিন্তু আমি আপনাকে ঠিক আছে, এটা তো ঠিক না। আমি বলতেছি যেটা যে আসলে যদি জনগণের উপরই এতটুকুই থাকে যে আমি জনগণের জন্য কাজ করতেছি আর গণতন্ত্রে যদি বিশ্বাস করি, সবচেয়ে কথা হলো তাহলে একটা এই গণতান্ত্রিক প্রসেসটাকে নষ্ট করার মানেটা কি? আজকে ভোটের প্রসেসটা, আজকে জনগণ ভোটের প্রতি আগ্রহ কমে যাচ্ছে জাস্ট ডিউ টু আজকে এই জিনিসটা যদি আজকে আমি অস্বীকার করি, আজকে সবচেয়ে বড় কথা আরেকটা প্রশ্ন উনি রেখেছিলেন যে আপনাদের যে 8 জন বিজয়ী হলেন, এই 8 জন কিভাবে বিজয়ী হলেন? যদি এই 8 জন ওনাদের দয়া বা ওনাদের ফাঁকে ফুঁকে আসছে, অর্থাৎ ওইখানে ওনারা যে কোনো কারণে হয়তো সেটা অন্যভাবে কি করছে সেটা ওনারাই বলতে পারবেন, এটা তো আমাদের বেলা না। কিন্তু যারা বিজয়ী হয়েছেন তারা তো না, এটা বিজয়ী তো ভোটই হয়নি, আর বিজয়ী মানে কি ওনারা, তাহলে ওনারা ঠিক করছিলেন ওনারা এইভাবে দিবেন, এটাই হইতে পারে। এছাড়া তো অন্য কিছু, আমরা যেটা বলছি যে ভোটই হয়নি, জনগণ ভোট দিতে পারেনি। জনগণ ভোট দেওয়ার পরে যদি আমি 8টা না আমি 1টা পাইতাম বা না পাইতাম, সেটা একটা স্যাটিসফ্যাকশন থাকতো, তাই না? মনে করেন যে জায়গায় জনগণের ভোটই ওনারা দিতে দেয় নাই। এবং এটা তো আজকে আমরা বলতেছি না, টিআইবি কি বলছে, আজকে সুলতানা কামাল নিজে বলছেন যে আমার বাড়ির লোকরা ভোট দিতে গেছে, যায় দেয় তাদের ভোট দেওয়া হয়ে গেছে। অর্থাৎ ওরা নৌকাই ভোটটা দিত, কিন্তু ভোটটা তারা দিতে পারলো না। তো এটা তো ওরা একা না, ওরা যে কয়টা সিটে তারা মানে করছে, চেক করছে, তার মধ্যে 80% সিটেই তারা এটা পাইছে। এটা তো আমাদের বক্তব্য না। আর আজকে কথা হলো যে আজকে মেনন ভাই কি কথাটা বলছে, আজকে আমিয়া ভাই কি কথাটা বলছে, আজকে বাম জোট কি কথাটা বলতেছে, শুধু আজকে বিএনপি বলতেছে সেটা তো না। আমরা বলতেছি যে আজকে একটা প্রশ্নবোধক একটা নির্বাচন যেটা হয়েছে, নির্বাচনই হয় না, অর্থাৎ নির্বাচন হয়নি, কাজে এটা নিয়ে জাস্টিফাইড করার মতো কোনো কিছু নাই। ওনারা ক্ষমতায় তো আগেও ছিলেন, ক্ষমতায় আছেন, ক্ষমতা জোর করে আঁকড়ে রাখতেই পারেন, এটার মধ্যে তার কেউ এখন ওনাদেরকে ওনাদের পিছনে আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, সব সরকারি প্রশাসন আছে, এখন ওদের সাথে যুদ্ধ করে তার ওনাদেরকে আমরা নামাইতে পারবো না। আমি কি একটু সুযোগ পাবো? জি শিওর। গণতন্ত্রের ডেফিনেশনটা কি কত বক্তব্য রাখা, হ্যাঁ, তা আপনার তো সবগুলি বললেন, আমরা অত্যাচার করি, বন্ধ করে রাখি, ছেড়ে দিই, সব। তা আপনার তো এই ফ্রিডমটা আছে, তো আমরা সেই ফ্রিডমটা কেড়ে নেওয়া হয় নাই, তাই না? আপনারা আপনার বাংলাদেশের বৃহত্তম দলগুলির মধ্যে অন্যতম, হ্যাঁ, আওয়ামী লীগ, তারপরে বিএনপি আসে। আজকে সেই জায়গাটায় আপনারা যদি বাধার সৃষ্টি করেন আর নির্বাচনে অংশ না করেন, তাহলে মিনিমাম 34% আপনারা নেগেটিভ। ওইসব 5 মার্ক পেতে গেলে 30 পেলে হয়, তো আপনার 34% আপনার নেগেটিভ। হ্যাঁ, যদি বারবার নেগেটিভই হন আর মানুষ যদি আপনাদের সাথে সাড়া না দেয়, তো সেই দোষটা কি আমাদের হবে? সেই দোষের জন্য কি আমরা দায়ী হবে? আপনি কেন সেই ব্যবস্থাটা করেন না আপনারা, যে যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়? আমরা তো আমন্ত্রণ জানিয়েছিলাম, জননেত্রী শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন, খাওয়াইয়েছেন পর্যন্ত, বলেছেন, আদর আপ্যায়ন করেছেন, তারপরে কি না করেছেন? আপনাদেরকে বলেছেন একটা জিনিস, সংবিধানের বাইরে যাবেন না, সেটা আগেও বলেছেন, পরেও বলেছেন। কাজে ওনাকে এবং এই সরকারকে দায়ী করাটা বোধহয় ঠিক না। আপনারা সংশোধিত হন, যাতে আমাকে এক এমবেসিতে আমাকে বলেছে তোমাদের 14 সালের নির্বাচনের কথা, ইটস এ গিফট অফ বিএনপি। মানে ওনারা এতটুকু নেগলেক্ট করেন, তাদের চোখের দৃষ্টিতে তারা আমাদেরকে গিফট হিসাবে দিয়েছেন। আপনি চিন্তা করে দেখেন, আপনারা ইলেকশনে অংশগ্রহণ করবেন না, আবার গণতন্ত্রের কথা বলবেন।
আর গণতন্ত্র মানুষকে তো আপনি জানেন না, বলেন যে আসো যাই। এবার তো ইলেকশনে অংশগ্রহণ করলেন ওনারা। হ্যাঁ, তার জন্য তো তাহলে বলেন কেন, ওনারা বলেন কেন যে ইলেকশন হয় নাই? ইলেকশন হতে দেন নাই ওনারা। ওনারা এবারে যখন দেখলো যে ওনাদের প্রার্থী নিয়ে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সমালোচনা, যখন ওনারা দেখলেন যে এটা ড্রেট হয়ে গেছে, যখন দেখলেন যে ওনাদের পক্ষে পাশ করা সম্ভব হবে না, যখন দেখলেন যে ওনারা ক্ষমতায় যেতে পারবেন না, তখনই চিন্তা করে ব্যাকগ্রাউন্ডের থেকে পিছপায় হেঁটেছেন। হ্যাঁ, তো পিছপায় যদি ওনারা হাঁটেন, তার জন্য কি আওয়ামী লীগকে দায়ী করা যাবে? আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাকে দায়ী করে? শেখ হাসিনা তার উইজডমটা দেখিয়েছেন, উনি কী করে রাজনীতিটা করতে হয় সেটা উনি আপনাদের চেয়ে অনেক বেশি পরিপক্ক। হ্যাঁ, এবং ওনার যে সাহস দিয়ে আপনার নির্বাচনে গিয়েছেন, হ্যাঁ, অন্য লোক হলে এই সাহসটা করতো না। নির্বাচন আসেন, এইবার এই যে নির্বাচনটাকে বাধা দিয়েছে, আপনারা আসেন না কেন? এইখানে যদি আপনারা লোকাল গভর্নমেন্টের পজিশনগুলি আপনারা পেতেন, হ্যাঁ, তাহলে গত নির্বাচনে আপনারা অংশগ্রহণ না করে ইউনিয়ন পরিষদের সাপোর্টগুলি আপনারা হারিয়েছেন। হ্যাঁ, সেটা তো আপনারা চিন্তা করেন না। আপনারা মনে করেন যে আওয়ামী লীগ সব করে ফেলেছে, সব করে ফেলেছে। আপনারা যে তার একটা অংশীদার, তারটা আপনারা স্বীকার করেন না। আপনাদের সেই জিনিসটা যদি দেমাগে নিয়ে আসেন, তাহলেই কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে, এবং ভালো হবে ওপেন মাইন্ড নিয়ে যদি আসেন। হ্যাঁ, ওপেন মাইন্ড নিয়ে ইনভাইটেশন দেওয়া হয়েছিল, এমনকি মন্ত্রিত্ব পর্যন্ত, স্বরাষ্ট্র মন্ত্রিত্ব পর্যন্ত দেওয়া হয়েছিল। আপনারা তো ইউ কুড নট অ্যাকসেপ্ট ইট। এবং এইটা অ্যাকসেপ্ট না করে আপনি যদি এখন যদি সমালোচনা করেন, তাহলে যে গেম যে আমরা ছোটোকালে পড়েছি ম্যাট্রিকের সময়, বোধ হয় দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখন আপনারা সেই পরিস্থিতিতে আছেন। দয়া করে আপনারা আসেন না। আপনার 8 জন মেম্বার থেকে 8 জন দিয়েই আসেন না, সেটা রেজিস্টার্ড হবে। সেই কথাটা ঘরে বসে আলাপ আলোচনা করে আর এই পাবলিককে ধোঁকা দেওয়া যাবে না। পাবলিক জানে যে কি করতে গেলে। পাবলিক কিন্তু এখনকার পাবলিক অত্যন্ত সজাগ। তারা জানে যে তাদেরকে মুখী বন্ধ আছে, তাদের মুখও বন্ধ থাকবে না, তাদের উন্নয়নও বন্ধ থাকবে না, তাদের পেটের ভাতটাও বন্ধ থাকবে না। আপনারা যতই প্রচেষ্টা চালান না কেন এই উন্নয়নকে ব্যাহত করার জন্য, সেই উন্নয়ন ব্যাহত হবে না। আপনারা দেখেন না, যখন আপনার পদ্মা ব্রিজ হচ্ছে, বলেছেন এয়ারপোর্ট ব্রিজ, এই ব্রিজ দিয়ে বোধ হয় আমার মনে হয় না বিএনপির কেউ যাবে। হ্যাঁ, এই সাহস করেই যাবেন না। এটা সাহস করতে হবে কিন্তু, বুঝছেন? আমাদের এই কতগুলি অবাস্তব ঘটনা, কতগুলি জিনিসে আপনার অন্য রাষ্ট্রের কাছে ধর্ণা দেওয়া, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ওনারা করেন নিপীড়ন, নির্যাতন, বেগম জিয়া কারাগারে, এইসব বিষয়ে আপনার বক্তব্য কি? যে কারণে পারেন না ওনারা, ওনাদেরকে থাকতে দেওয়া হয় না, ঘর থেকে বেরোতে দেওয়া হয় না, এইসব নানান কথা বললেন। এবং উনি নিজে বললেন ওনার কর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, নেওয়া হয়েছে, এইসব নানা বিষয়। তো কেসটা কি আওয়ামী লীগ করেছে? আপনার যখন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় হয়েছে, তাতে বিচার কারাগারে আছেন, ওনার সুচিকিৎসা হচ্ছে। এখন তো সেই কারাগারে কেন গেলেন? কারাগারে থেকে কেন এই রায়টা আসলো? রায় তো আপনার গভর্নমেন্ট দেয় না, রায় দেয় বিচারক। হ্যাঁ, তো বিচারের কাজ বিচারে হবে, সেটা আপনাদের সেটা ধৈর্য ধরে এবার করা উচিত। আপনার বিচারে যান না। আপনার দেখেন, আপনার প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজেই ঘোষণা দিয়েছেন যে ওনার কাছে ব্ল্যাক মানি আছে। নিজেই ঘোষণা দিয়েছেন। তাহলে আপনি যদি নিজেই বলেন যে ঘোষণা দিয়ে এখন ট্যাক্স দেন, তখন আর অন্য কাউকে কি বলার সুযোগ আছে? এটা কাজে আপনাদের নিজে যে ঘোষণা দিয়েছেন সেটা ভালো করেছেন, আমি মনে করি যে অ্যাটলিস্ট এই সততাটা রাখার চেষ্টা করেছেন। কিন্তু আপনারা যে এখানে নাকি কোর্টের রায়ে একজন বিচারাধীন থাকে, তখন কি আপনার এই বক্তব্যগুলি বোধহয় ঠিক হয় না। আমি মনে করি না তাতে জনসাধারণ খুশি হয়। জনসাধারণ চায়, একটা রিক্সাওয়ালা এখন 15,000 টাকার উপরে মান্থলি ইনকাম করে। হ্যাঁ, তাদের চাউলের দামে
কয়েক মণ চাউল ওরা কিনতে পারে, হ্যাঁ খেতে পারে। পড়াশোনার দিকে, স্কুলের দিকে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সুযোগ সুবিধাগুলি আছে। তা আপনার এখন আমি বলবো যে আপনার যে 8জন সংসদ সদস্য, 7জন সংসদ সদস্য আছে, তাদেরকে বলেন সংসদে জয়েন করে এবং সংসদটাকে আরও প্রাণবন্ত করেন। আপনার 5 বছর 10 বছর পিছিয়ে রয়েছেন, আরও 5 বছর না পিছিয়ে রইলেন আপনাদের ভাষায়, তাহলে আপনার তবু তো দেশ উপকৃত হবে। যদি আপনারা সত্যিকারভাবে একটা পার্লামেন্টে যে ভাষণ করে রাখেন, আপনারা আগের পার্লামেন্টে দেখা গেছে আপনার মাসের পর মাস জানি নাই, আবার যখন নাকি আপনি দেখবেন যে আপনার মেম্বারশিপ থাকবে না, তখন কিন্তু আবার যান, তখন যাই কিন্তু আবার তা আমাদের এইগুলি একজন আরেকজনকে দোষারোপ করে কিন্তু আমি মনে করি না দেশের উন্নয়ন করা যায়। দেশের উন্নয়ন করতে গেলে সত্যিকারের জিনিসটা আপনাকে অনুধাবন করতে হবে এবং অনুধাবন করে সত্য জিনিসটার জন্যেই যে কাজগুলি আজকে হচ্ছে আপনার ততটুকু প্রশংসা করেন না। কিছু কিছু যদি দুর্নীতি থাকে, জননেত্রী শেখ হাসিনা কিন্তু কঠোরভাবে তা দমন করতে চান এবং দমন না করতে পারলে তাহলে উনি সেটা জানেন ওনার ব্যর্থতা হবে, উনি কোনোভাবেই সেই ব্যর্থতা গ্রহণ করবেন না বলে আমার বিশ্বাস। তার মধ্যে একজন সাহসী এবং কর্মঠ রাষ্ট্রপ্রধান আমি জানি না আর অন্য কোনো দেশে এইভাবে আসবে কিনা। জি মিস্টার আব্দুল সালাম। না ওটা তো ঠিকই আছে, দেশ তো আপনার এমন অনেক আগায় নিছেন, বিএনপি তো কিছুই করে নাই, বিএনপির তো কোনো ইতিহাস বলেছি কথাটা স্পিডটা তো তাই না, না আমি কথাটা স্পিডটা হলো প্লিজ আমার কথাটা হলো যে এটা তো আমি প্রথম থেকেই বলছি যে এককভাবে কারো কোনো কিছুই করা সম্ভব না। আর কোনো সরকারই এককভাবে খালি রাষ্ট্রটা দাঁড় করায় নিছে, আর অতীতের কোনো সরকারি কোনো ভূমিকা নাই, এটা বলাটাও ঠিক না। কাজে এটা এই স্পিডটাই কম বেশির একটা তো মাত্রা আছে, কোন সরকার ভালো তার পারফরম্যান্স ভালো, কারো পারফরম্যান্স খারাপ, সেটি তো আছে না, সেটা তো আমরা জনগণ বিচার করবে, জনগণের বিচারের রাইটটাই তো নাই এখন আমার, জনগণের বিচার করার অধিকারটাই তো আমি খর্ব করে দিছি। আর আরেকটা কথা যে ফখরুল ভাই বললেন, এটা কথাটা আসলে আমার মনে ওনার মতো একজন বিজ্ঞ লোক বলাটা ঠিক হয়নি। যে আমি আপনাকে প্রশ্ন করি মিস্টার আব্দুল সালাম, আরেকটা বিষয় যে জনগণের রায় দেওয়ার ক্ষমতা বা জনগণের উপরে শ্রদ্ধা রাখা, সেটার উপর সেই ব্যাপারে আপনারাও খুব শ্রদ্ধাশীল ছিলেন না, এরকম একটা অভিযোগও তো আছে যে আপনারাও যে কটা নির্বাচন করেছেন সেগুলোকে আপনারা নিজেরা নিজেদের মতো করে ম্যানিপুলেট করতে চাইছেন, এবং বিশেষ করে 2007-এর জানুয়ারিতে যে নির্বাচন আপনারা করতে চেয়েছিলেন সেটাও নিজেদের মতো করেই করতে চেয়েছিলেন, পারেননি শেষ পর্যন্ত। তার মানেটা কি? তার মানে তো কথাটা যে ওইটাই দাঁড়াইলো, অর্থাৎ আমরা ক্ষমতায় থেকে নির্বাচন করতে গেলে আমরা ম্যানিপুলেট করার চেষ্টা করি, ওনারাও ক্ষমতায় মানে কেউই আপনারা মানে কেউই ফেয়ার না। এর জন্যই তো আমরা বলছি যে হ্যাঁ এই জন্যই বলছি যে আমার কাউরে ক্ষমতায় থাকা দরকার নেই। সেটা তো আপনি আজকে বিরোধী দলে আছেন বলে বলছেন, ক্ষমতায় থাকলে কি এই কথা বলতেন? না, এই জন্য ওই সিস্টেমটাই রাখা উচিত না। এর জন্য এর জন্য একটা দেশে একটা কনস্টিটিউশন থাকে কেন, বা একটা কার্যকরী মানে বিধি ব্যবস্থাটা থাকে কেন? অর্থাৎ আমি এই বিধির বাইরে যাইতে পারবো না, আমার মনে ইচ্ছা থাকতে পারে, কিন্তু যদি আমার বিধি এখানে থাকে যেটার বাইরে আমার যাওয়া সম্ভব না, তখন আমি যাইতে পারবো না। আর যদি যাই তাহলে আইন ভঙ্গ হবে, যেটা পরবর্তী পর্যায়ে আমাকে বিচারের সম্মুখীন হতে হবে। এই কারণেই তো বিধি ব্যবস্থাগুলো করা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই তো লোভ থাকে, লোভ নাই এরকম মানুষ তো কেউ ফেরেশতা না। তো কাজেই সবাই তার পাওয়ারটাকে সে ম্যানিপুলেট করার জন্য চেষ্টা করে। এরকম ফেরেশতা কেউ নাই যে বর্তমান সরকার না পাওয়ারের মিসইউজ করতেছে না, বা অতীতে বিএনপি ক্ষমতায় ছিল পাওয়ার মিসইউজ করেন, এ যদি কেউ বলে তাহলে এটা মানে বোকার স্বর্গে বাস করে। এটা সবাই এই কারণেই তো একটা বিধি ব্যবস্থা থাকে, যাতে আমি পাওয়ারটাকে ওইভাবে এক্সারসাইজ করতে না পারি, সেটাকে অ্যাকসেপ্ট করা। এই জন্যই বলা হয়েছে যে বিএনপিও ক্ষমতায় দরকার নাই, আওয়ামী লীগও দরকার নেই, বা কোনো রাজনৈতিক সরকারও ক্ষমতায় থাকা দরকার নেই, তাহলে একটা ফেয়ার নির্বাচন হবে। এই কারণে আমরা এটা বলছি। এখন যেটা হলো যে আমি এই কথাটা বলতাম না, যেহেতু বলতেছি, ফখরুল ভাই যেটা বললেন যে বেগম খালেদা জিয়া বলছে যে আমার কাছে ব্ল্যাক মানি আছে, উনি ঘোষণা দিয়ে সেটাকে জাস্টিফাইড করছেন। ফখরুল ভাই, আপনি তো অর্থমন্ত্রী ছিলেন, বাংলাদেশের এখন পর্যন্ত কয় % মানুষ ট্যাক্স দেয়? এই 111 আসার আগ পর্যন্ত খুব কম লোককে দেখা গেছে, যেমন আমরা নিজেরা ঢাকা শহরে আমরা দেখছি যে ওই
ট্যাক্সের টাকাটা ইকে না দিয়ে ইন্সপেক্টরে এটা হাতে ধরায় দিত, মনে করতো যে বোধহয় এটা পার পায়ে গেল। অর্থাৎ এগুলোর ব্যাপারে অভ্যস্তই ছিল না। তার মানে আমার কথা হলো যে আমি একটা ঘোষণা দেই নেই যে আমার কাছে এই সম্পদটা আছে, আমার কাছে এই সম্পদটা বা এই টাকাটা আছে, আমি ঘোষণা দেই নেই ডিউ টাইম। পরবর্তী পর্যায়ে ঠিক আছে, তোমার যদি থাকে তুমি ঘোষণা দিয়ে সেটা ট্যাক্স দিয়ে দাও, তার মানে এটা দিস ইজ নট ব্ল্যাক মানি। তাই কাজে এইটা এইভাবে এটাকে ব্যাখ্যা করাটা, কথা হলো যে আজকের আমি বেগম খালেদা, আমি বলি আমার কথা হলো যে আমার কথাটা হলো যে আজকে বেগম খালেদা জিয়া এই দেশে একটা প্রধানমন্ত্রী ছিলেন। আজকে বেগম খালেদা জিয়াকে যদি পার্সোনালি খাটো করার জন্য আপনি একটা কথা বলেন, আজকে আমি প্লিজ আমি শেষ করি। কথা হলো সেই ওয়েতে আজকে যদি বর্তমান প্রধানমন্ত্রীকেও আমি একটা পার্সোনালি খাটো করার জন্য কথা বলি, এটা কোনোভাবেই মানে আমরা জাতিগতভাবে উপকৃত হব না। এই জন্যই বলতেছি যে লিডারশিপের দুর্বলতা সব জায়গায় আছে। আজকে হোল কান্ট্রিতে যদি ওইরকম লিডারশিপ থাকতো তাহলে বাংলাদেশ আরও বহু কিছু হয়ে যেত। তো কাজেই প্রত্যেকটা মানুষের সমালোচনা আলোচনায় থাকবে, কিন্তু তাতে এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যেটাতে অন্তত পারস্পরিক যে মানে শ্রদ্ধাবোধটা আজকে রাজনীতিতে যেটা আমরা হারাই ফেলছি, এটা আসলে নাই। দেখেন আজকে কি হয়েছে, ধরেন ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আমরা সবাই চাইছি আমাদের জেনারেল সেক্রেটারি তাকে দেখতে গেছেন, অর্থাৎ এইটা তো রাজনীতিতে থাকা উচিত। কিন্তু 2 দিন আগে এই জেনারেল সেক্রেটারি কিন্তু বলছে, বা এখন আপনার পাবলিসিটি সেক্রেটারি মন্ত্রী বলতেছে যে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমরা রাজনীতি করতেছি। এটা রাজনীতির কি আছে? এটা তো রাজনীতির কিছু নাই। বেগম খালেদা জিয়া উনি একজন বয়স্ক মানুষ হলে এমনি তো স্বাভাবিকভাবে কিছু শারীরিক প্রবলেম দাঁড়ায়, আর তারপরে উনি 1 বছরের উপরে কারাগারে আছেন। আপনি রাজনীতিবিদ, আপনার জানার কথা, আপনার কথা আমার শেখানোর কিছু নাই। কাজে এটা হলো যে প্রত্যেকেরই এই জিনিসটা হইতে পারে। আজকে এটা নিয়ে আমরা শুধু বলছি যে আপনারা বলতেছেন পিজিতে, আমরা বলছি ইউনাইটেডে। এইটাতে নিয়ে রাজনীতির কি হইলো? এটাকে ইউনাইটেডে যদি বেগম খালেদা জিয়াকে নিয়ে যায়, বেগম খালেদা জিয়াকে ওখানে বসে গণঅভ্যুত্থান করে ফেলবে? কাজে সেটা তো কিছু না। কাজে এটা নিয়ে রাজনীতি না করাটাই উচিত। বলতে আমি উল্টা বলতে পারি যে সরকার দল বরঞ্চ এটাকে নিয়ে রাজনীতি করতেছে। তো কাজে এটা কারো জন্যই এটা করাটা উচিত না। আর আরেকটা হলো যে উন্নয়ন হচ্ছে, এটা আমি আগেও বললাম যে আজকে উন্নয়ন হবেই, ক্ষমতায় থাকবে। এটা তো একটা রাষ্ট্রের টাকা, এটা তো আওয়ামী লীগের টাকা না যে না আমার পকেটের টাকা দিয়া বা আওয়ামী লীগ এটা সমবায় করে আওয়ামী লীগের সব সম্পদ দিয়ে দেশটাকে বিল্ড আপ করে দিছে, সেটা তো নয়। তো রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। তো কাজে এইটা আপনি ক্ষমতা আছেন, এখন এইটা করতে যে সেখানে জনগণের কতটুকু উপকার হলো তার পার্সেন্টেজটা, যেটা এর আগে আমি বলছি, জনগণের পার্সেন্টেজের উপকার কতটুকু, আওয়ামী লীগের পার্সেন্টেজের উপকার কতটুকু, আজকে সেই বিষয়গুলো খতিয়ে ওটা কখন আসে? আমি বলি কখন আসে, যখন জবাবদিহিতা না থাকে, যখন প্রতিষ্ঠান। কারণ আজকে রাজনীতিটা এমন অবস্থা হয়ে গেছে যে আজকে বিচার বিভাগ বলি, আজকে প্রশাসনিক বিভাগ বলি, আজকে যে কোনো বিভাগ আজকে কোনোভাবেই তারা রাজনীতির ঊর্ধ্বে যাইতে পারছে না। আজকের এই নির্বাচনটা সেটা প্রমাণ হয়ে গেছে। তো সেই কারণে যেহেতু জবাবদিহিতা না থাকলে আজকে সেই উন্নয়ন সেটা জনগণের কাজে চেয়ে বেশি ব্যক্তিগত কাজেই বেশিটা আসে। তারপরেও বলবো যে ঠিক আছে, উন্নয়ন করেন, জনগণ আপনাদের আস্থা রাখবে, জনগণ ভোট দিবে। তো ভোট দিতে দেন না কেন? ভোটের রাইটটাকে ডিক্লেয়ার করা দেন না। এখনো আপনি জানেন ইলেকশনগুলো, না ইলেকশনকে আপনার জাতীয় নির্বাচনে ভোট দিতে দিলেন না। আমার কথা হলো না, ঠিক আছে, না এটা দিলেন না, ধরেন না এইটাই তো আমরা বলছি, আপনারা নিয়ে নেন। আপনারা যখন এমনি আমরা না প্লিজ, আমরা বলছি যে আমরা নির্বাচনে গেলে যখন আমাদেরকে ঠেকায় সব ভোট নিয়ে নেন, সেটা আমরা গেলামই না, আপনারা নিয়ে নেন সব নিয়ে নেন। আমরা কথা তো বলতেছি না, উপজেলা নিয়ে তো আমরা কথা বলতেছি না, উপজেলা নিয়ে আমরা কিছু বলছি, আপনারা নিয়ে নেন সব, অসুবিধা নাই, সব নিয়ে নেন, সব নিয়ে আপনারা সবকিছু করেন। আর তবে ওই কথাটা আর বললেন না যে না আমরা এখানে ইলেকশন এখানে ফেয়ার দিয়ে দিছি, পাবলিক ভোট দিতে পারতেছে। সবচেয়ে বড় কথা হলো ফখরুল ভাই, আপনিও আন্দোলনের লোক, এই দেশের জন্য আন্দোলন করছেন, গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, তাই না? তাই আমাদের কথাটা হলো সেই গণতন্ত্র এর জন্য দেশ স্বাধীন করলাম, দেশ স্বাধীনতার এতগুলো বছর পরেও সেই গণতন্ত্র নিয়ে, সেই ভোটের অধিকার নিয়ে এখনও লড়াই করতে হবে। এখনও বলবেন বা আপনারা বলবেন বা প্রধানমন্ত্রী বলবে পারলে আন্দোলন করে নেন। এটা তো আন্দোলনের বিষয় না, এটা তো আমার বেসিক রাইট।
আমার ভোট দেওয়ার অধিকারটা আমার বেসিক রাইট, কনস্টিটিউশনাল রাইট। আপনি সেই রাইটটাকে কেন আপনি খর্ব করবেন? তাই না? তো এই জিনিসগুলো যেহেতু আপনি ফিল করছেন তার জন্য আপনি আন্দোলন করেন না। আমি বলতেছি এটার জন্য আন্দোলন, আজকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য আন্দোলন করতে হবে, এর চেয়ে বড় দুঃখজনক আর কিছু নাই। কারণ একটা মানুষের যে মৌলিক কয়টা অধিকার আছে তার মধ্যে সেটা আছে, তাই না? আমি শেষ করে দিই, এরপর আপনি বলবেন। আপনি শেষ করতে আমার সময় থাকবে না সময় নিশ্চয়ই করে দেন না, আর সময় আমি দিতে পারবো না ওনাকে। না এর জন্য যেটা বলতেছি যে এখন সবকিছু বাদ দিয়ে আসেন আসলে গণতন্ত্রটাকে রক্ষা করার চেষ্টা করি। যদি বিএনপিকে এলিমিনেট করে আপনি চেষ্টা করেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে, বিএনপিকে ভোটের রাজনীতি থেকে সরাই দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে, কখনোই হবে না। আপনি বলছেন যে জনগণ অনেক সচেতন, জনগণ এখন সচেতন না, এই বাংলাদেশের জনগণ বহু আগেই সচেতন। এর জন্যই জনগণকে ফাঁকি দেয়া যাবে না বলেই আপনারা জনগণকে ভোটটা দিতে দিচ্ছেন না। এই যে আমরা ওইটাই বলতেছি, আল্লাহর রাস্তায় জনগণের ভোটটা জনগণকে দিতে দেন। আপনার কথাগুলি বেশ ভালো, যদি প্র্যাকটিস করা যায়। আপনি নিজে প্র্যাকটিস করেন, তারপরে আমাদের প্রফেট এটা করেছে, চিনি খাওয়া বন্ধ করে দিয়ে তারপর বলেছে বক্তৃতা করতে। তা আপনাদেরও ঠিক ওইভাবে একটু মন মানসিকতা গড়ে তোলা উভয়ের জন্য এটা। আজকে আপনার 8টা পার্লামেন্টে যত সদস্য রয়ে গেছে 860, তাদেরকে বলেন না বক্তব্য রাখতে, জয়েন করে দিয়ে পার্লামেন্টটা দরকার কি? আপনারা 8টা নিয়ে নেন, এমনি চালান না, অসুবিধা কি আছে? আপনার আমরা চালাতে পারলে তো চালাবোই, এবার চলছে। এর আগে 5 বছর চালাইছেন, তাহলে আর এই সংসদের কথা বলেন কেন? পল্লু সভা স্বীকার করে নেন যে আমরা চাই না, মানুষ চায়। মানুষ তো কোনো বলে নাই আপনাকে পক্ষে কোনো কেউ স্লোগান দিয়েছে, বলেছে যে না আমরা বিপ্লব করলাম, এই নির্বাচনটা সদ্য হয় নাই? হ্যাঁ বলছে, আপনার পত্র পত্রিকা সবকিছু দেখেন না, আপনাদের দলের কিছু লোক বলবে। দলের কেন? আপনারটা কিন্তু এমনি সুলতানা কামাল বললাম, উনি তো দলের না, উনি তো আপনাদের লোক। উনি তো কি বলবো, আচ্ছা কিছু বললাম না। আপনার জিনিসটা হলো কি, let us be together in a very open mind. হ্যাঁ, আপনি যদি ওপেন মাইন্ড নিয়ে সত্যিকারভাবে, হ্যাঁ, আপনি অপোজিশনে আছেন, আমি পজিশনে আছি, আমার একটা রোল আছে, আপনারও কিন্তু একটা রোল আছে, অবশ্যই আছে। আপনার রোলটা আপনি পালন করেন, আর দেখবেন গণতন্ত্র, আর গণতন্ত্র যদি একটা সিল মারাতেই গণতন্ত্র বোঝায়, তাহলে সেই গণতন্ত্র বেশি দূর আগায় না। হ্যাঁ, এই যে তার জন্য উন্নয়নের দরকার রয়ে গেছে, এবং উন্নয়ন করতেই হবে, নতুবা দেশেরও উন্নতি হবে না। উন্নয়ন করার রাইটটা আপনারা দিতে হবে তো আগে। জনগণ তো রাইটটা দেয়নি আপনারা, আপনি জোর করে নেবেন। আপনি জোর করে যদি বলেন, আমি তো কি করবো? আমি তো একজন নিরীহ মানুষের মতো। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকি মেল SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 3টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পরপরটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com। ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রায় যে পেজগুলো রয়েছে, সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রায় দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার আব্দুল সালাম এবং মিস্টার আফম ফখরুল ইসলাম মুন্সি, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, দেশের নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করতে হবে, এ বিষয়ে কোনো ভিন্ন মত থাকবার কোনো সুযোগ নেই, এবং এই নির্বাচনী প্রক্রিয়াকে ত্রুটিযুক্ত করবার চেষ্টা কম বেশি সকলেই করেছেন যারা যখন ক্ষমতায় থেকেছেন, এবং এটি যে কম বেশি ত্রুটিপূর্ণ সেটি ক্ষমতাসীনদের বক্তব্যে, বিরোধী দলের বক্তব্যে, নির্বাচন কমিশনে যারা আছেন তাদের বক্তব্যে মোটামুটি স্পষ্ট। কাজে এটি গণতন্ত্রকে সুদৃঢ় করবার কোনো বিকল্প নেই। স্বাধীনতার মাসে আমরা কথা বলছি, এটি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম আকাঙ্ক্ষা। দেশে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, দেশে অবশ্যই উন্নয়ন দরকার, তবে উন্নয়ন অর্থনৈতিক, রাজনৈতিক দুটো উন্নয়নই দরকার। সেই সঙ্গে সুশাসনের কথা ওনারা বলেছেন, জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলো নিশ্চিত করতে হবে। রাজনৈতিক সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে এবং সেগুলোরও গণতান্ত্রিক খুবই জরুরি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।